রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের সংবাদে, সাথে আছে আমি গালি ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরত পাঠাতে 4টি ডিটেনশন ক্যাম্পে 4,500 অবৈধ বাংলাদেশি কর্মীদের জড়ো করেছে কুয়েত সরকার। কিন্তু সময়মতো ফ্লাইটের ব্যবস্থা করতে না পারায় 1 মাস ধরে চরম খাদ্য সংকট ও স্বাস্থ্য ঝুঁকিতে দিন কাটছে প্রবাসীদের। এরই মধ্যে বিনা চিকিৎসায় ক্যাম্পের মধ্যে মারা গেছেন অন্তত 4 জন। এসব নিয়ে ভুক্তভোগীরা আন্দোলন করায় তাদের উপর ফাঁকা গুলি চালায় কুয়েত পুলিশ। স্থানীয় রাষ্ট্রদূত বলছেন, কুয়েত সরকারের তত্ত্বাবধানে থাকা ওই কর্মীদের জন্য আগামী সপ্তাহে 2টি ফ্লাইটের ব্যবস্থা হতে পারে। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি ডিটেনশন ক্যাম্পের চিত্র। বিনা চিকিৎসায় এমন আরও 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে কুয়েত সরকারের তত্ত্বাবধানে দেশে ফেরার অপেক্ষায় এমন বাংলাদেশি কর্মীর সংখ্যা 4,500। কিন্তু তাদের অভিযোগ, ফ্লাইট তো দূরের কথা, গত 3 সপ্তাহ ধরে কুয়েত সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাচ্ছেন না তারা। আমাদেরকে 11 তারিখে এখানে আইন না, ঠিক আছে, বলছে যে 13 তারিখে তোমাদের সবাইকে বাংলাদেশে যাওয়ার জন্য, ঠিক আছে, ফ্লাইট দেওয়া হইব। কিন্তু আজকে 17 দিন যাবত হয়ে গেছে, আমাদের কোনো ফ্লাইটের কোনো নাম বন্ধ নাই। আমরা করোনা মরবো না, এমনি মরে যাবো। এখানে যে অবস্থা, এই খানা খায় কিভাবে রোজা থাকবো। এরই মধ্যে গেল সপ্তাহে 2টি ফ্লাইটে এই ক্যাম্প থেকে মুক্তি মিলেছে 247 জন প্রবাসীর। দেশের মাটিতে পাও রেখেছেন তারা, কিন্তু যারা ক্যাম্পে আছেন বলছেন বেঁচে আছেন মৃত্যু যন্ত্রণা সাথে নিয়ে। ছিলাম ইফতারের সময় আমরা পানি দিয়ে ইফতার করছি। আমরা কেন এত অসহায়? আমরা কি অপরাধ করছি? তো কষ্ট করে দেশে টাকা পয়সা পাঠাইলাম, আমরা বাংলাদেশের কি কোনো অধিকার নাই? দেশটিতে সোমবার পর্যন্ত 522 জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 8 জন। কুয়েত সিটির বাইরে 4টি ক্যাম্পে রাখা হয়েছে প্রবাসীদের। করোনা সংক্রমণের চরম ঝুঁকি সত্ত্বেও নানা অব্যবস্থাপনার বিরুদ্ধে দফায় দফায় আন্দোলন করছেন ভুক্তভোগীরা। রোববার ছেবদি ক্যাম্পে আন্দোলনকারীদের উপর ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে কুয়েত পুলিশ। এতে আহত হন অনেকে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, আগামী সপ্তাহে আরো 2টি ফ্লাইটের ব্যবস্থা হতে পারে। এগুলি কুয়েত সব ইউনিলিটারিলি করতেছে, ওরা লোকগুলি নিয়ে গেছে ওখানে। আমাদের সাইডে আমরা বলছি যে আমাদের তো বাংলাদেশে তো লিমিটেশন আছে, লোকগুলি নিয়ে তো কোয়ারেন্টাইনে রাখতে হবে। প্রতি সপ্তাহে 2টা করে ফ্লাইট যাবে আগামী সপ্তাহ থেকে। গেল 1 থেকে 30 এপ্রিলের মধ্যে অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার। এর আওতায় কোনো জরিমানা ছাড়াই কুয়েত সরকারের খরচে দেশে ফেরার জন্য আত্মসমর্পণ করেন 4,500 অবৈধ বাংলাদেশি কর্মী। যদিও বেসরকারি সূত্র বলছে দেশটিতে অবৈধ কর্মীর সংখ্যা আরও কয়েক গুণ বেশি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা সংক্রমণের গুরুত্বপূর্ণ সময়ে মূল সমন্বয়ের দায়িত্বে থেকে সরে যেতে হচ্ছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরকে। এই দায়িত্ব পালন করতে শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর নিজেই। হঠকারী এই সিদ্ধান্তে জনস্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা সহ নানা ত্রুটির কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর আগ থেকে মূল সমন্বয়ের কাজ করে আসছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। প্রায় 5 মাসে করোনা ভাইরাসের বিশ্ব পরিস্থিতি, বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন, বাংলাদেশের সংক্রমণ, লকডাউন, মৃত্যু, নমুনা সংগ্রহ, পরীক্ষা সহ সব ধরনের সমন্বয়ের কাজ তারাই করেছে। তবে মূল সমন্বয়ের জায়গায় এখন থেকে কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর। সঙ্গত কারণেই যাদের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, তারা নেতৃত্ব দিতে চাইছে সংক্রমণের প্রায় 2 মাস পর। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে আইইডিসিআর এর সাথে সমন্বয় করেই কাজ করা হবে। এখানে কোনো জায়গায় যে গ্যাপ হচ্ছে বা একটু কাজের মানটা কমে যাচ্ছে সেরকম না, বরঞ্চ একসাথে মিলে কাজ করলে কাজটা কিন্তু আরো বেশি ভালো পাওয়া যাবে। চলমান পরিস্থিতিতে ল্যাবগুলোয় জমা পড়ে আছে 1,500 নমুনা, যার পরীক্ষা কবে হবে তার তথ্য জানে না কেউ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ। পুরো কার্যক্রমে পরিকল্পনাহীনতা, সমন্বয়হীনতার এবং আরো অনেক কিছুরই আভাস পাওয়া যাচ্ছে।
আইডিসিআর এর উপদেষ্টা বলছেন, জনবল বৃদ্ধি না করে অধিদপ্তরের দায়িত্ব নেওয়াটা আত্মঘাতী সিদ্ধান্ত। আইডিসিআর কিন্তু বলে আসছে প্রায় 1 মাস ধরে যে আমাদের জনবলের সংকট এবং আমাদের লজিস্টিকের সংকট, যানবাহন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে। স্বাস্থ্য অধিদপ্তর সেটি আইডিসিআর কে সরাসরি সেই লজিস্টিক না দিয়ে তারা সেই বিষয়ে তার দায়িত্বটা নিজেকে নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে যে কাজ আইডিসিআর করে আসছে তা নতুন কেউ করতে গেলে নানা প্রতিবন্ধকতা তৈরি হবে বলেও জানান তিনি। ঘন্টার পর ঘন্টা হটলাইন নাম্বারে ফোন দিয়ে না পাওয়া, নমুনা সংগ্রহ করতে না আসা সহ নানা ধরনের অভিযোগ এতদিন পর্যন্ত নিয়ে আসছিল আইইডিসিআর। এখন এই প্রতিষ্ঠানটির কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে বিনা অভিযোগে তারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের সুরক্ষা নিশ্চিত করে অর্থনীতির চাকা সচল করা হবে। এজন্য ঈদের আগে কেনাকাটার সুযোগ দেওয়া। তবে সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। উত্তরাঞ্চলীয় বিভাগ রংপুরের 8 জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আর জনপ্রতিনিধিদের সঙ্গে করোনা মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্স। করোনায় স্থবির অর্থনীতিতে এই অঞ্চলে যেন খাদ্যাভাব বা মঙ্গা ফিরে না আসে তা নিশ্চিত করতে এ সময় সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। আয় উপার্জনের পথ নাই, তাদের জন্য আমরা কিছু নগদ আর্থিক সহায়তাও এই ঈদের আগে দিতে চাই। প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা হবে। আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, ধীরে ধীরে আমরা কিছু কিছু জিনিস উন্মুক্ত করে দিচ্ছি। বিভিন্ন জেলা ভিত্তিক যে সমস্ত ছোটখাটো ক্ষুদ্র শিল্প রয়ে গেছে সেগুলি তারা চালাতে পারবেন, সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলি যেন পরিচালিত হতে পারে, তার জন্য যথাযথ পদক্ষেপ নেয় এবং এ ব্যাপারে ইতিমধ্যে বেশ কতগুলি নির্দেশনা আপনারা খুব শিগগিরই পাবেন। এটা আমাদের ক্যাবিনেট ডিভিশন থেকে সেটা ঘোষণা দেওয়া হবে। সংক্রমণ রোধে সরকারের নেয়া নানামুখী কর্মকাণ্ড তুলে ধরেন সরকার প্রধান। 5 মে পর্যন্ত ঘোষণা দিয়েছিলাম, সেটাকে আমরা 15 মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি। কিন্তু সাথে সাথে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে যাতে কেনা বেচা চলতে পারে তার জন্য দোকানপাট খোলা বা যেহেতু রোজার সময় ইফতার কেনা বা সেহরি খাওয়া বা রোজার মাসে বাজার হাট করা সেগুলি যাতে চলতে পারে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি রেখে সেগুলি খোলারও চালু রাখারও নির্দেশ দিয়েছি। গোটা পৃথিবী এক অদৃশ্য শক্তির মোকাবেলা করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে বিশ্ব অর্থনীতিতে যে স্থবিরতা নেমে এসেছে আগামীতেও তার প্রভাব থাকবে। এই অবস্থায় বিশেষ করে এই যে করোনা ভাইরাস। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্তের দিনে বাংলাদেশে নতুন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেল। 24 ঘন্টায় আরও 688 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে 10,143 জন। আর নতুন করে প্রাণ হারিয়েছেন 5 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো 182 জনের। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, করোনা জয় করে নতুন করে সুস্থ হয়ে ফিরে গেছেন 147 জন। এ পর্যন্ত মোট 1210 জন সুস্থ হয়েছেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 3 দিনে 24 জন মারা গেছেন, যাদের 4 জন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 4 জনের মধ্যে 2 জন নারী ও 2 জন পুরুষ। শনিবার করোনা ইউনিট চালুর পর সোমবার বিকেল পর্যন্ত 19 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK-M নাসির উদ্দিন, যাদের মধ্যে 2 জন করোনা পজিটিভ। বর্তমানে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন 90 জন। চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন 9 জন। 18 জন মারা গিয়েছে। এরা সবাই কোভিড পজিটিভের পেশেন্ট না। প্লিজ ট্রাই টু নোট ইট। This is not only the COVID positive hospital. This is also and majorly the suspected COVID patients. আপনারা যেটা অন্য জায়গায় শুনে সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছেন, 18 জন মারা গেল। This is not just
ইটস নট লাইক দিস। অন্য হাসপাতালগুলো হলো কোভিড পজিটিভ হলে তাদেরকে দিচ্ছে, সেখানে আমরা একটা স্টেপ পাচ্ছি। এখানে যারা মারা গিয়েছে তার মধ্যে আমরা 2 জন আমরা পজিটিভ পেয়েছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম সেটা থেকে। আর বাকিরা যারা এসেছে তাদের কোমরবিড কন্ডিশন উইথ সাসপেকশন অফ কোভিড। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 2.5 লাখ ছাড়িয়েছে। প্রাণহানির সংখ্যা 2 থেকে 2.5 লাখ পার হতে সময় নিয়েছে 8 দিন। শনাক্ত রোগীর সংখ্যা 36 লাখ ছাড়িয়েছে। সোমবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে মৃতের সংখ্যা 2,52,000। চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত বেশিরভাগ দেশ। করোনা ভাইরাসে হটস্পট যুক্তরাষ্ট্রে আরও 1,120 জনের প্রাণ গেছে। দেশটিতে মৃতের সংখ্যা 69,000 ছাড়িয়েছে। সংক্রমিত 12 লাখের বেশি মানুষ। কোভিড-19 প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় অনেকটাই প্রাণ ফিরে পেতে শুরু করেছে ইউরোপের কয়েকটি দেশ। তবে রাশিয়া, ব্রাজিলে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। 24 ঘন্টায় রাশিয়াতে আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। এছাড়া ব্রাজিলেও সংক্রমণ এরই মধ্যে 1 লাখ ছাড়িয়েছে। অন্যদিকে এশিয়ার মধ্যে ভারতে বাড়ছে আক্রান্ত ও সংক্রমণের সংখ্যা। দর্শক, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সাংবাদিক সুলতানা রহমান। সুলতানা রহমান, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আসলে এখন কেমন, আর সেখানে প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন? জুড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 70,000 ছাড়িয়ে গেছে, আক্রান্ত প্রায় 12 লাখ। এরকম একটি অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধটি আর মানা হচ্ছে না। অধিকাংশ স্টেট এরই মধ্যে সীমিত পরিসরে সচল করা হয়েছে। কিন্তু এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে। তো তার যে হোয়াইট হাউসে করোনা ভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্স রয়েছে, তারা বলছে যে যেহেতু খুব দ্রুত গতিতে স্টেটগুলো সচল হয়েছে, জনজীবন সচল হয়েছে, এ কারণে আসলে মৃতের সংখ্যা অনেক বেশি বেড়ে যেতে পারে। তারা একটা পূর্বাভাস দিয়েছেন। এখন পর্যন্ত 70,000 মারা গেছে, কিন্তু সেই সংখ্যা 2,40,000 পর্যন্ত পৌঁছতে পারে। ফলে বুঝতেই পারছেন যে জীবিকার জন্য কিংবা জনজীবন সচল করার জন্য, অর্থনীতির চাকা সচল রাখার জন্য আসলে অনেক বেশি উদ্গ্রীব হয়ে পড়েছে মানুষ এবং স্টেটগুলোর গভর্নর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। ফলে এখন একটু এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ একটু কমতির দিকে, কিন্তু কারণ এখন গড়ে প্রতিদিন 24 ঘন্টায় 1200 থেকে 1500 মানুষের মৃত্যু হচ্ছে। সেই সংখ্যা 2,500 থেকে 3,000-এ পৌঁছেছিল। ফলে বিশেষজ্ঞরা বলছেন, এখানে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তারা বলছে যেহেতু খুব দ্রুত গতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং লকডাউন ঘোষণা করা হয়েছিল, যে কারণে সংক্রমণের মৃত এখন নিম্নমুখ। তো এখন যে হারে করে আবার জনজীবন সচল হতে যাচ্ছে, তাতে করে আসলে এই রোগটি বা ভাইরাসটিকে আর প্রতিরোধ করা সম্ভব হবে না। দ্বিতীয় মেয়াদে আবার ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এরকম একটি অবস্থায় আসলে জনজীবন দীর্ঘ সময়, 2 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ রয়েছে। অনেকে ভীষণভাবে অর্থনৈতিক সংকটে পড়েছে। সব মিলিয়ে মানে অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য মানুষ কাজে যাওয়ার জন্য যেমন ব্যাকুল, আবার জীবন সুরক্ষিত রাখাও একটা বড় চ্যালেঞ্জ। তবু এর মধ্যে অনেকেই ঝুঁকি নিতে চাইছেন। এরকম একটি অবস্থায় নিউ ইয়র্ক, আপনি জানেন, সবচেয়ে বেশি আক্রান্ত আমেরিকার মধ্যে। নিউ ইয়র্কে এখন গত 24 ঘন্টায় 290 জনের মৃত্যু হয়েছে। ফলে এখানকার গভর্নর বলছেন মৃত্যুর হার কমছে, হাসপাতালে ভর্তির সংখ্যাও কমছে এবং আগামী 15 মে থেকে নিউ ইয়র্ক সচল করার পরিকল্পনা করা হচ্ছে। পুরো আমেরিকাতে জুড়ে প্রায় 250-রও বেশি বাংলাদেশি মারা গেছে। এর মধ্যে 200-র বেশি আসলে শুধুমাত্র নিউ ইয়র্কে, কারণ পুরো আমেরিকা জুড়ে নিউ ইয়র্কই সবচেয়ে বেশি আক্রান্ত। এখন এই মুহূর্তে নিউ ইয়র্কের চেয়ে অন্য কয়েকটা স্টেটে আক্রান্তের দিক থেকে এগিয়ে রয়েছে, কিন্তু নিউ ইয়র্কে সচল হতে সময় লাগবে। বাংলাদেশি কমিউনিটি মানুষরাও, আমাদের এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। বিশেষ করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করাটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকার কারণে মানুষের মানসিক স্বাস্থ্যেরও বিরাট অবনতি হয়েছে। এখানে এরই মধ্যে আত্মহত্যা প্রবণতা বেড়ে গেছে। সেই সঙ্গে যে ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে সেটি অনেক হাই হয়ে গেছে। শিশুদের মধ্যে বিষণ্ণতা বিরাট করছে। এই বিষয়গুলো এরই মধ্যে আইডেন্টিফাই করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। ফলে দুটি জীবন সুরক্ষিত রাখা, আবার জনজীবন কিছুটা হলো স্বাভাবিক করা, এই দুটির মধ্যে কিভাবে করে সমন্বয় আনা যায়
সেই পরিকল্পনা নিয়ে কোনো হচ্ছে, তবে কতখানি সেটা সফল হবে সেটা সময়ের ব্যাপার। এরকম একটি অবস্থায় অবরুদ্ধতার মধ্যে এখানকার প্রবাসীদের জীবন কাটছে। সুলতানুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের সর্বশেষ করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন সাংবাদিক সুলতানুর রহমান। বিশেষ করে প্রবাসী বাংলাদেশের খবর আমরা জানলাম। আইনের শাসন প্রতিষ্ঠায় করোনায় দেশ স্থবির থাকায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় বিচারিক কার্যক্রম চালানো যেতে পারে বলে মনে করেন আইনজ্ঞরা। তবে সম্প্রতি ভার্চুয়ালি আদালত পরিচালনার প্রস্তুতির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। এই সিদ্ধান্তকে কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখলেও এর মাধ্যমে সুবিচার নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা যেমন মানুষকে করেছে ঘরবন্দি, ঠিক তেমনি বিচার প্রার্থীদের জন্য হয়েছে চরম অস্বস্তির কারণ। বিশেষ করে যারা লঘুদণ্ডে কারাবরণ বা শাস্তি ভোগ করছেন, সবচেয়ে বিপাকে তারাই। এসব বিবেচনায় সীমিত পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত নিলেও করোনার ঝুঁকি থাকায় সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। বিশ্বের অন্যান্য দেশে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম চললেও বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে তা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সিনিয়র আইনজীবীরা। তবে ন্যায় বিচারের স্বার্থে সরকার ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনার মাধ্যমে লঘু অপরাধের বিচার নিষ্পত্তি করতে পারে বলে মনে করেন তারা। সুপ্রিম কোর্ট আপনি জানেন যে সেপ্টেম্বরে একটা বড় বন্ধ থাকে, 1 মাসের বন্ধ থাকে। আমরা যদি এই বন্ধটাকে ওই সময় যদি আমরা কোর্টটাকে খোলা রাখতে পারি, আমাদের যে কর্মঘণ্টা আদালতের সেখানে আমরা 1 ঘন্টা যদি আমরা বৃদ্ধি করতে পারি, আমরা আরেকটা কাজ করতে পারি, সপ্তাহে 2 দিন বন্ধ। আমরা হয়তো 2 দিন বন্ধের জায়গায় একটা বন্ধকে মাসে হয়তো 2 দিন আমরা শনিবার খুলতে পারি। দেশে তো স্বাভাবিক অবস্থা নাই। এই অবস্থায় সরকার ইচ্ছা করলে দীর্ঘদিন যারা জেলখানায় আটক আছে, যারা রাজনৈতিক কারাবন্দী আছে, তাদেরকে সরকার ইচ্ছা করলে এক্সিকিউটিভ আদেশ দ্বারা তাদেরকে মুক্ত করে দিতে পারতেন। এমন অবস্থায় ভার্চুয়ালি বা অনলাইনে আদালত পরিচালনার প্রস্তুতি নিতে বলেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। কিন্তু এই সিদ্ধান্তের আইনগত ভিত্তি না থাকলেও সাবেক আইনমন্ত্রী বলছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় লঘু অপরাধের মামলাগুলো ভার্চুয়ালি নিষ্পত্তি করা যেতে পারে। তবে দ্বিমত পোষণ করেছেন সাবেক এই বিচারপতি। অনলাইন বিচার ব্যবস্থার আমি সম্পূর্ণ বিরুদ্ধে। প্রথমত আমাদের অ্যাডভোকেট সাহেবরা এর সাথে পরিচিত নন, আমাদের বিচারপতি সাহেবরা পরিচিত নন, আমাদের নিম্ন আদালতের বিচারক সাহেবরা পরিচিত নন। এটা শিখতে অনেক সময় লেগে যাবে। আমি মনে করি এতে ন্যায় বিচার বিঘ্নিত হবে। যারা নাকি ধরেন বেল পাওয়ার উপযুক্ত, সেই সমস্ত মামলা কিন্তু অনলাইনের মাধ্যমে করা যায়, সেটা সম্ভব মনে। কিন্তু যে সমস্ত কন্টেস্টিং ম্যাটার, যেমন খুনের মামলা বা ডাকাতির মামলা, সেগুলা তো আর করা যাবে না। করোনার মতো দুর্যোগ মোকাবিলায় বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য ভবিষ্যতে আগেভাগে প্রস্তুতির আহ্বান জানান সিনিয়র আইনজীবীরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সব কার্যক্রম শেষে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার। সোমবারে অস্থায়ী হাসপাতাল পরিদর্শন শেষে করোনা দুর্যোগের মধ্যে মানুষের পাশে দাঁড়াতে পেরে বসুন্ধরা গ্রুপ গর্বিত বলে জানান এর ব্যবস্থাপনা পরিচালক সোয়াম সোভান। 2013 সজ্জার আইসোলেশন সেন্টার প্রস্তুত হলেও শেষ হয়নি আইসিইউ সেন্টার নির্মাণের কাজ। অক্সিজেন প্ল্যান্টের কর্মকর্তারা বলছেন আরও 1 সপ্তাহ লাগবে কাজ শেষ হতে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইসোলেশন সেন্টার। তবে উদ্বোধনের জন্য এখনও প্রস্তুত নয় স্বাস্থ্য অধিদপ্তর। 4 মে উদ্বোধনের সম্ভাব্য দিন থাকলেও তা হয়নি। স্বাস্থ্য প্রকৌশলীরা জানান, চিকিৎসক ও নার্স সহ প্রয়োজনীয় জনবল নিয়োগের কাজ চলছে। সোমবার 2013 সজ্জার এই আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক। এ সময় দেশের এই দুর্যোগ মুহূর্তে মানুষের কল্যাণের কথা চিন্তা করেই নিজস্ব জায়গায় অস্থায়ী হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেন বলে জানান তিনি। আইসোলেশন ইউনিটের মোটামুটি কমপ্লিট, আমি যত শুনতে পারছি। আইসিইউ ইউনিট হচ্ছে দিকে 2টাই মনে কমপ্লিট হয়ে গেছে। বাকিগুলো হয়ে গেলে ইনশাল্লাহ উই ক্যান স্টার্ট দ্য প্রসিজার। সেটা আমি উই আর ফিলিং প্রাউড যে আমরা নেশনকে সার্ভ করতে পারলাম। উই আর ফিলিং প্রাউড অফ ইট। As a Bosundhara Group, as a CSR, I think it's one of the largest thing we have done for this country. এবং আমরা আশা করি সবাই যেন এনতে সুস্থ হয়ে যেন এনতে বেরোতে পারে। এদিকে আইসিইউর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি চলছে পুরোদমে। অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ কাজে কর্মরত টেকনিশিয়ানরা জানান, এখান থেকে অন্তত 1,500 আইসিইউ বেডে অক্সিজেন সরবরাহ করা সম্ভব। এটা হলো ডায়ার বোর্ড, আর এটা হলো ভেসেল, আর এটা হলো কম্প্রেসার মেশিন যেটা বলে। এই কম্প্রেসার মেশিন দুটো চলবে, চলার পর ওখানে যাবে
ওখানে গিয়ে পরিশোধন হবে, গ্যাসটা পরিশোধন হবে, হওয়ার পর টাঙ্কিতে আসবে, টাঙ্কিতে আসার পর রুগীর ইয়েতে যাবে। সাকশন কন্ট্রোল এর কাজ হলো যে অপারেশন করে বা রুগীর যে ময়লা আবর্জনা যত পুজ টিয়া এটা টান দেবে। প্ল্যান্ট বসানোর কাজ শেষ হলে আইসিইউ রোগীদের চিকিৎসা সেবার জন্য প্রাথমিক পর্যায়ে ৭১টি বেড বসানো হবে বলে জানান স্বাস্থ্য প্রকৌশলীরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদে। দীর্ঘদিন টানা ছুটি ও অঘোষিত লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির থাকায় গভীর সংকট ধেয়ে আসছে। ছোট বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী ভালো নেই কেউই। সংকট ছড়িয়ে পড়ছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের ঘরে। বেকার হওয়ার শঙ্কায় আছে কয়েক কোটি কর্মজীবী মানুষ। বিশেষজ্ঞরা বলছেন মানুষকে বাঁচাতে বাড়াতে হবে নগদ সহায়তার পরিধি। তবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দাবি, সরকারের নেওয়া নানা পদক্ষেপে বেঁচে যাবে নিম্ন আয়ের মানুষ। সুলতান আহমেদের রিপোর্ট। টানা ছুটি ও অঘোষিত লকডাউনে স্থবির জনজীবন। বন্ধ রয়েছে প্রায় সব ধরনের উৎপাদন ব্যবস্থা। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। স্বল্প পরিসরে পোশাক কারখানা খুলে দেওয়া হলেও অন্যান্য হাজারো রকমের পণ্য উৎপাদন ও সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। কেউ কেউ আবার আগে থেকে উৎপাদন করেও তা বিক্রি করতে পারছেন না। এতে হাজার হাজার কোটি টাকার লোকসানে পড়েছেন পোশাক সহ অন্য খাতের ব্যবসায়ীরা। আমাদের যা ছিল সমস্ত পুঁজি এক জায়গায় আমরা লাগিয়েছি। অফিস আছে, গোডাউন আছে, এই ভাড়াগুলি এগুলি নিয়ে আর কি একটা বড় একটা ব্যাংক ইন্টারেস্ট। এই যখন ব্যবসায়ীদের অবস্থা, তখন জীবনের সাথে সবচেয়ে বড় যুদ্ধে নিম্নয়ের খেটে খাওয়া মানুষ। পুরো দেশ কার্যত অচল থাকায় শুধু সহায়তার দিকে তাকিয়ে ছাড়া যেন কিছুই করার নেই তাদের। গবেষণা প্রতিষ্ঠান পিআরআইয়ের হিসেব বলছে, দেশে নতুন করে বেকার হতে পারে ১.৫ কোটি মানুষ। এদের সাথে তাদের পরিবারের সদস্যদের যোগ করলে সহায়তা প্রয়োজন প্রায় ৫ থেকে ৬ কোটি মানুষের। আসার কথা, এই সংকটে বেকার হওয়া মানুষদের কথা ভেবে সরকার এরই মধ্যে তালিকা করে প্রায় ৫০ লাখ মানুষকে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাদের অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে চলে যাবে নির্দিষ্ট পরিমাণের অর্থ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এরপরও তালিকার বাইরে থেকে যেতে পারে বড় এক জনগোষ্ঠী। প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ দিয়ে শুরু করলেও এটাকে পরবর্তীকালে বাড়াতে হবে, কারণ মানুষের সংখ্যা যারা বেকার হয়ে গেছে বা হঠাৎ করে দরিদ্র হয়ে গেছে, দরিদ্র সীমার নিচে চলে গেছে, তাদের সংখ্যা কিন্তু ১.৫ কোটির নিচে হবে না পরিবারের সংখ্যা। কাজেই এই সংখ্যাটাকে বাড়াতে হবে। এবং আমরা যেটা মনে করি যে এখানে তালিকার ভিত্তিতে না করে সেলফ সিলেকশনের ভিত্তিতে করা উচিত। পরিকল্পনা মন্ত্রী বলছেন, সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। আমার তো মনে হয় তুলনা করা কেমন হবে আমি জানি না, তবে অন্যান্য সকল দেশের আজকাল তো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা সারা দুনিয়ার বিভিন্ন সেক্টরে দেখতে পাচ্ছি। আমরা তো মন্দ করিনি বলে আমার ধারণা, আমরা ভালোই করছি আমরা মনে করি। আমরা এছাড়া ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৭২,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বন্টনেরও বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আজ থেকে নয়, ১০ মে থেকে রমজান ও ঈদ ঘিরে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল এই আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দোকানপাট ও শপিং মল বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এদিকে সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এবারের ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না বলে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তৌফিক মাহমুদ মুন্নাকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তাপস জোবায়ের। করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশেও দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। সংক্রমণের ব্যাপকতা বাড়ায় ২৬ মার্চ থেকে প্রথম ধাপে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এবার সাধারণ ছুটির মধ্যেই সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খোলার সিদ্ধান্ত দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী ১০ মে থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। তবে কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১০ মে থেকে দোকানপাট খোলা থাকার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমাদের মার্কেট এবং দোকান সমূহ খোলার জন্য সেই শর্তগুলো আমরা প্রতিপালন করে আমরা ১০ই মের আগে
পুলিশ মহোদয়ের সঙ্গে কথাবার্তা বলে আমরা 10ই মে থেকে আমরা সীমিত আকারে মার্কেট এবং দোকানসমূহ খুলে দেওয়ার ব্যবস্থা করব। লকডাউনের মধ্যে গণপরিবহন চালাতে চায় পরিবহন মালিক সমিতি। মালিক সমিতির মহাসচিব বলেন তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। তবে সরকারের সবশেষ সিদ্ধান্ত 16 মে পর্যন্ত বন্ধ থাকছে গণপরিবহন। আমরা সরকার যখন বলবো তখন চালাবো, আমরা চালাতে ইচ্ছুক। সরকার যখন সিদ্ধান্ত দিবে গাড়ি চালানোর জন্য তখন থেকে শুরু হবে। এখন পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। করোনার কারণে পঞ্চম ধাপে 11 দিন ছুটি বাড়িয়ে 16 মে পর্যন্ত সাধারণ ছুটির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটির সময় সবাইকে স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। তবে এবার ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। তাপস জুবায়ের, নিউজ 24। করোনা ঝুঁকি মাথায় নিয়েই জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়ে আসছেন নিম্ন আয়ের মানুষ। কলকারখানা ও দোকানপাট খুলে দেওয়ার ঘোষণায় রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে এত কিছুর মাঝেও নগরবাসী যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করেন, সেজন্য সেনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে বিশেষ নজরদারি। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন মৌ খন্দকার। প্রাণঘাতী করোনা প্রতিরোধে এখন ঘরবন্দি মানুষ, তাই তো ফাঁকা রাজধানীর চিত্র। তবে এখন যেন পুরনো চেহারায় ফেরার পথে। সীমিত পরিসরে অফিস ও গার্মেন্টস কারখানা খোলা থাকায় ঘর থেকে আগেই বের হচ্ছেন অনেকেই। নতুন করে দোকানপাট খোলার ঘোষণায় বাইরে বের হওয়া বাড়বে আরও। করোনা সংক্রমণ বাড়ায় কষ্ট বাড়ছে নিম্ন আয়ের মানুষের, তাই তো বাধ্য হয়েই করোনার ঝুঁকি নিয়ে জীবিকার জন্য রাস্তায় বের হয়েছেন অনেকে। না খেয়ে যদি মেরে যাই তেমনি মরি যাবো, তো আর কি লাভ, কাজ করি মরি। তো চাল ডাল দিছে, দেয় নাই তো আসার বসে আসো মাগ দিছে, আমার হাতে স্কালা হারক দেয় না। নগর জুড়ে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে বাধ্যতামূলক সামাজিক দূরত্ব নির্দিষ্ট করা এবং জনগণকে নিরাপদে ঘরে রাখার জন্য পদক্ষেপ নেই। যখন আমাদের সমাজের নাগরিক তারা ঘরে অবস্থান করবেন, তখনই কিন্তু করোনার প্রাদুর্ভাব থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র্যাবের টহলও অব্যাহত আছে। জীবন ধারণের জন্য জীবিকা খুবই প্রয়োজন, তবে আমরা চেষ্টা করছি জীবিকার প্রয়োজনে যারা আছেন তারা যেন নিরাপদ দূরত্ব এবং সামাজিক দূরত্বটা বজায় রেখে নিজের কাজটুকু পালন করেন, নিজের দায়িত্বটুকু পালন করেন। এই বিষয়ে আমরা সচেতন করার চেষ্টা করছি। ঘরে থাকা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না হলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার হেক্সোল অ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। করোনা রোগীর চিকিৎসায় কার্যকর হিসেবে প্রমাণিত ওষুধ রেমডেসিভির উৎপাদনে প্রস্তুত দেশের 6 কোম্পানি। এর মধ্যে 2 কোম্পানি চলতি মাসেই এবং বাকিরা আগামী মাসের মধ্যেই এই ওষুধ সরবরাহ করতে পারবে বলে আশা করছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক একে আজাদ চৌধুরী বলেন, করোনায় সংকটপূর্ণ রোগীকে বাঁচাতে বিশেষ কাজে আসবে এই ওষুধ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনা চিকিৎসায় মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়ার পর বাংলাদেশে এ ওষুধ উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দেশীয় 6 কোম্পানি বেক্সিমকো, বিকন, SKF, ইনসেপ্টা, স্কয়ার এবং হেলথ কেয়ার এই ওষুধ উৎপাদন করতে পারবে। সরকারের এই সিদ্ধান্ত দেশীয় ওষুধ কোম্পানিগুলোর সক্ষমতা প্রমাণ করবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর একে আজাদ চৌধুরী। তাদের যে সাপোর্ট, ব্যাকআপ, ম্যানপাওয়ার, মেশিনারিজ আছে, they can produce any drug. এখন প্রশ্ন, রেমডেসিভির উৎপাদনে কতখানি প্রস্তুত এই কোম্পানিগুলো? খুবই নতুন একটা প্রোডাক্ট তো, যে এটা যে অলরেডি র ম্যাটেরিয়াল সবাই নিয়ে মজুত করে রেখেছে তা না, কিন্তু ইনসেপ্টটা হয়তো আগামী 1-1.5 মাসের ভিতরে হয়তো নিয়ে চলে আসবে। যদিও ইমার্জেন্সি বেসিসে দেওয়া হয়েছে, তারপরেও একমাত্র অনুমোদন প্রাপ্ত ওষুধ কোভিড-19 এর জন্য আমরা আশা করি যে এই মাসের মধ্যে আমরা SKF থেকে আমাদের রেমডেসিভির প্রিপারেশন আমরা দিতে পারবো দেশের মানুষের জন্য। এই ওষুধ করোনা আক্রান্ত সংকটপূর্ণ রোগীকে বাঁচাতে সহযোগিতা করবে বলে আশাবাদী অধ্যাপক একে আজাদ চৌধুরী। যারা লাইফ সাপোর্টে আছে অথবা যারা শুধু ভেন্টিলেটর না, আবার অক্সিজেনেশনের লিকুইড দিয়ে ট্রাই করছে, ফিল্ম দিয়ে ট্রাই করছে,
সেই সব পেশেন্টকে রেমডেসিভির দেওয়ার পরে নিউ ইংল্যান্ড জার্নালের পাবলিকেশনে তারা দেখলেও about 68 to 70% লোক ভালো হয়ে গেছে। মূলত ইবোলা রোগীর চিকিৎসায় রেমডেসিভির ওষুধ ব্যবহার হতো। করোনা চিকিৎসায় কাজে আসতে পারে এমন ধারণা থেকে প্রস্তুতি ছিল বাংলাদেশেরও। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আফ্রিকার বিভিন্ন দেশ করোনা চিকিৎসায় মাদাগাস্কারের একটি হার্বাল ওষুধের উপর ভরসা করছে। কঙ্গো, তানজানিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশ মাদাগাস্কার থেকে এই ওষুধ আমদানি করছে। জানা গেছে মাদাগাস্কারের ওষুধ আর্টেমিসিয়া গাছ থেকে তৈরি, যেটি ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মাদাগাস্কারের একটি বিমান পাঠিয়েছে শুধু এই হার্বাল ওষুধ আনার জন্য। এছাড়া কঙ্গোর প্রেসিডেন্টও বিবিসিকে এই ওষুধ আনার কথা জানিয়েছে। এই ওষুধ নিয়ে তানজানিয়ার প্রেসিডেন্ট চিফ অফ স্টাফ লোভা রানো রোমারো বলেন, করোনা চিকিৎসার জন্যই এই ওষুধ বের করা হয়েছে এবং প্রায় 20 জনের বেশি রোগীর উপর ট্রায়াল দিয়ে ওষুধটি বাজারে আনা হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের উদ্ভাবিত করোনা চিকিৎসা পদ্ধতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো স্বীকৃতি দেয়নি। এই পানীয় পানে করোনা নিরাময়ের কোনো প্রমাণও পাওয়া যায়নি। স্বপ্রণোদিত হয়ে এ ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। অর্থনীতিতে অভিবাসী শ্রমিকদের অবদান উল্লেখ করে ন্যামভুক্ত দেশগুলোকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। সোমবার আজারবাইজানের আহ্বানে কোভিড-19 নিয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে এই আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনার প্রভাবে বাংলাদেশ তার বৈশ্বিক আয়ের অন্যতম দুটি খাত নিয়ে সংকটে। এরই মধ্যে তৈরি পোশাক খাতে $3.17 বিলিয়ন অর্ডার বাতিল করেছেন বিদেশি ক্রেতারা। অন্যদিকে অভিবাসী কর্মীরা চাকরি হারিয়ে খাবার সংকটে পড়েছে। ন্যামভুক্ত দেশগুলোকে অভিবাসীদের বিষয়ে কার্যকরী কৌশল তৈরির আহ্বান জানান ডক্টর মোমেন। এ সময় বাংলাদেশের আশ্রয় নেওয়া একজন রোহিঙ্গাও এখনও করোনা আক্রান্ত হয়নি বলে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। Amid massive lockdowns of labor-receiving countries, many of our migrant workers, totaling around 11.3 million, have already lost or on the verge of losing their jobs. Right now, thousands of them are suffering for food and basic needs. Their return will pose two-pronged challenges to us: to reintegrate them into the society and to engage them in gainful employment. স্বাস্থ্যবিধি না মানলে করোনা ভাইরাস বিধ্বংসী হয়ে উঠবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই ভীত না হয়ে সাহসের সাথে এই সংকট মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি। উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো। খাদ্য নিরাপত্তায় আমাদের অবস্থান সন্তোষজনক। কৃষিমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে 80% ধান কাটা শেষ হয়েছে। ধান কাটা নিয়ে উদ্বেগের অবসান হলো। আমাদের দলীয় কর্মীরাও সারা দেশে ধান কাটায় অংশ নিয়েছে। আপনারা কোনো অবস্থাতেই মনোবল হারাবেন না। শেখ হাসিনা সরকার আপনাদের সাথে আছে, পুরো জাতি আপনাদের পাশে আছে। সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করে বলেন, দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রস্তাব দিয়েছিল বিএনপি, কিন্তু তাতে সরকারের সাড়া মেলেনি। সোমবার উত্তরায় মানবিক কল্যাণে বিএনপি নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। দেশের মানুষ আজকে আক্রান্ত হয়ে গেছে একটা অদৃশ্য ভাইরাসের কাছে রোগী। শুধু দেশ নয়, সমগ্র পৃথিবী। আজকে সমগ্র পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় যদি আপনারা টেলিভিশন দেখেন, খবরের কাগজ দেখেন, আপনারা দেখবেন যে কোনো দেশ বাকি নেই। এবং সবচেয়ে উন্নত দেশ যেগুলো ধনী দেশ, সেই দেশগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত, সবচেয়ে বেশি মৃতের সংখ্যা। প্রিয়াঙ্কা সাহা পুলিশের কনস্টেবল, নারায়ণগঞ্জে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন তিনি। রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে ছিলেন 3 দিন। তবে তিনি করোনাকে জয় করেছেন। 4 মে সবশেষ পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।
তার চিকিৎসায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তত্ত্বাবধান করেছেন বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম। রাত্রিবেলা আমার প্রচন্ড জ্বর, কাশি এবং শরীর ব্যথা করে। তারপর ওসি স্যার আমার বিষয়টা জানতে পেরে সার্কেল স্যার এবং এসপি স্যারকে বিষয়টা জানানোর পরে ওনারা আমাকে নারায়ণগঞ্জ পুলিশ হসপিটালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে আমাকে টেস্ট করানোর পরে আমাকে পজিটিভ পায়। পজিটিভ পাওয়ার পরে আমাকে রাজারবাগ হসপিটালে 19 তারিখে পাঠায়, ভর্তি করানোর পর হঠাৎ করে 16 নম্বর থেকে আমাকে ফোন আসে। আমি সালাম দেওয়ার পরে নমস্কার দেওয়ার পরে বলতেছে যে হ্যালো, আমি ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বলছি। তারপর স্যার বলতেছে যে প্রিয়াঙ্কা, তোমার কোনো সমস্যা থাকলে, কোনো কিছু দরকার লাগলে আমাকে বলবো। আমি মরে গেলেও মনে হয় আমি এই জিনিসটুকু এতটাই শান্তি পাইছি যে আসলে আমাকে দেখার মতো, আমার ফ্যামিলিকে দেখার মতো আসলে আমার ডিপার্টমেন্ট আছে। আমাদের ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএমবার মহোদয়, যিনি সার্বক্ষণিক আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রতি নজর রাখছেন, মনিটরিং করছেন। আপনারা জানেন যে আমাদের নারায়ণগঞ্জ জেলায় যারা করোনা আক্রান্ত পুলিশ সদস্য রয়েছেন, আমাদের নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পাশে যে আমাদের যে স্কুল রয়েছে, সেই স্কুলে স্যার আইসোলেশন সেন্টার করেছেন। স্যারের তত্ত্বাবধানে সেটি চলছে। এবার করোনা সংক্রমণের জন্য উন্মুক্ত স্থানে ইফতার বিক্রি নিষিদ্ধ। নির্দেশনা মেনে হোটেল রেস্তোরাঁয় সীমিত পরিসরে ইফতার আয়োজন হলেও সেখানেও ক্রেতা শূন্য। এছাড়া করোনা ভাইরাসের কারণে ফল দিয়ে ইফতারের আগ্রহ হারিয়েছেন মুসল্লিরা। এই পরিস্থিতিতে বাসায় বাহারি রকমের সুস্বাদু ইফতার তৈরিতে চেষ্টা করছেন অনেকেই। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। করোনা ভাইরাসের কারণে এবার ঘরের বাইরে ইফতারের আগ্রহ নেই মুসল্লিদের। রাজধানীর উত্তরা কিংবা ধানমন্ডি বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিখ্যাত ইফতার বাজারগুলোতেও নেই কেনাবেচার তেমন কোনো ব্যস্ততা। দীর্ঘদিন পর রেস্টুরেন্ট খুলছেন অনেকে, বিক্রির জন্য সীমিত কিছু ইফতার তৈরির আয়োজন করছেন তারা। না, আমরা ওইভাবে লট আপ তৈরি করি না, জাস্ট কাস্টমারের মোটামুটি হোম ডেলিভারি এবং টেকওয়েতে একটা রেসপন্স আসে মোবাইলে, তার উপর ডিপেন্ড করেই ওগুলো তৈরি করা হয়। এভাবে চলবে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এখনো ভালো আছে, সুস্থ আছে। ক্রেতা শূন্য ফলের দোকানগুলোতেও অন্যরকম রমজান উদযাপন করছে বলে জানালেন বিক্রেতারা। গতবারের থেকে এবার বেচাকেনা একটু কম, আর মানুষজন বের হতে পারতেছে না, করোনা আছে, এর লেগে ভয়ও কিনে না অনেক সময়। এই পরিস্থিতিতে এখন বাসাবাড়িতে নানা ইফতার আয়োজনের ব্যস্ততা। করোনার সময় সবাই ঘরে থাকায় বাহারি রকমের ইফতার তৈরিতে অংশ নিচ্ছেন পরিবারের অনেকে। নিজেরাই সবকিছু তৈরি করছি, কিন্তু খুব সুন্দর করে হচ্ছে। মানে আসলে সবাই ঘরে বসে সবাই কাছে পাওয়া, এটাও অনেক বড়। একসাথে খাচ্ছি, আগে কিন্তু এই ফ্লেভারটা আমরা পাইতাম না। বাইরে যখন যাইতাম, বাইরের ফ্রেন্ডদের সাথে একসাথে থাকতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে পরিবারের একটা বন্ডিং চলে আসছে। এখন তো সবাই রেসিপি দেখে সবাই বাসায় ট্রাই করছে, তো এটা অনেক কিছু সবাই তো পারে না, তাও করছে, নতুন রেসিপি আমরা ট্রাই করছি, অনেক ভালো লাগছে। করোনার এই সময় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করায় দৃঢ় হচ্ছে পারিবারিক বন্ধন। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। মানুষের জন্য এই ব্রতকে ধারণ করে বিবিএস কেবলস লিমিটেড করোনা মহামারীর সময় দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। ভোলা, লালমোহন ও তজিমুদ্দিন উপজেলায় দরিদ্র ও স্বল্প আয়ের 3,500 পরিবারকে পুরো রমজান মাসের বাজার ঘরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে হতদরিদ্র মানুষের মাঝে 5 কেজি চাল, 1 কেজি ডাল, 3 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ, হাফ লিটার ভোজ্য তেল ও একটি সাবান সহ বিপুল পরিমাণ উপহার সামগ্রী সরবরাহ করা হচ্ছে। চলতি মে মাস জুড়ে দেশে কালবৈশাখী, বজ্রপাত সহ ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বয়ে যেতে পারে মৃদু থেকে তীব্র তাপদাহ। এছাড়াও এ মাসে বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। নিউজ 24-কে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ রাশেদুজ্জামান। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। এপ্রিলে দেশ জুড়ে ছিল বৃষ্টি,
আবহাওয়া অফিস বলছে স্বাভাবিকের চেয়ে যা ছিল 20% বেশি, আর উপকূলে বৃষ্টির পরিমাণ ছিল 30 থেকে 40% বেশি। তাপীয় লঘুচাপের কারণে এপ্রিলে গরমও অনুভূত হয়েছে ভালোই। এসব বিশ্লেষণ করে মে মাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বলা হয়েছে এ মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের উত্তর মধ্যাঞ্চলে তীব্র কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে। রংপুর, রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত এই এলাকাটাতে 2 থেকে 3 দিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী, আর দেশের অন্যান্য এলাকাগুলোতে 3 থেকে 4 দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথাও বলা হয়েছে পূর্বাভাসে। এই সময়ে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটা তীব্র তাপপ্রবাহ, অন্যান্য এলাকাতে 1 থেকে 2টা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহর সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে 2টি নিম্নচাপ, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আন্দামান সাগরের ঘূর্ণিঝড় আমফান এখনও অপরিণত, তাই আপাতত আশঙ্কা নেই বলছেন আবহাওয়াবিদরা। এমনিতেই যে এলাকায় ডেভেলপমেন্ট হলে সাধারণত ঘূর্ণিঝড় হয়, ওই এলাকাতে একটা লো প্রেশার এরিয়া আছে আর এই লঘুচাপটাই যদি আস্তে আস্তে ঘনীভূত হয় সেক্ষেত্রে সম্ভাবনা আছে আরো 2-3 দিন পরে বলা যাবে যে আসলে এটা কি অবস্থায় যাবে আর কি। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কাও করা হয়েছে পূর্বাভাসে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এবারে প্রবাসের খবর। ইউরোপের দেশ হয়েও মাত্র 2,500 মানুষ করোনা সংক্রমিত গ্রিসে। গত 24 ঘন্টায় মাত্র 2 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন ডক্টর আলামিন। অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে 6 জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 2 জন। এই নিয়ে দেশটিতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2632 জন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 146 জনে। এবং আজকে আসার কথা হচ্ছে যে 81 জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকায় কিছু শর্ত সাপেক্ষের ভিত্তিতে গ্রিক সরকার লকডাউন তুলে নেওয়ার যে ঘোষণা দিয়েছিল, আজকে ছিল তার প্রথম দিন। আজকে ছোট ছোট দোকানসমূহ, পার্ক, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়গুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে কোনো জায়গায় 10 জনের বেশি একত্রিত হওয়া যাবে না। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। দীর্ঘ 2.5 মাস ঘরবন্দি থাকার পরে আজকে উন্মুক্ত আকাশে বিনা বাধায় ঘর থেকে বের হতে পেরে সাধারণ জনগণের মধ্যে খুশির বন্যা বইছে এবং অনেকেই মনে করছেন যে তারা নতুন জীবন ফিরে পেয়েছেন। করোনা সচেতনতায় একসঙ্গে একই গানে কণ্ঠ দিলেন 2 বাংলা শিল্পীরা। বাংলা ভাষাভাষী মানুষকে সচেতন করতে গানটিতে এমন গিয়েছেন 2 বাংলার এক ঝাঁক শিল্পী, তেমনি এর ভিডিওতে হাজির হয়েছেন 2 বাংলার 19 জন তারকা। প্রকাশিত হয়েছে তারেক আনন্দের লিখা রাফাতের কণ্ঠে ঘুমিয়ে আছে পৃথিবী শিরোনামের গান। ভক্তদের করোনা বিষয়ে সচেতন করতে নিজের ইউটিউব চ্যানেলে 7 দিনে 7টি গান প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী আরিফিন রুমি। ঘরবন্দি এই সময়ে গান নিয়ে ব্যস্ত রয়েছেন পড়শিও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বাতাস হাসবে, নতুন সূর্য। মরণ ব্যাধি করোনা ভাইরাস সারা পৃথিবীর মানুষের কাছে আতঙ্ক। 2 বাংলার মানুষও ভাইরাসটির সঙ্গে লড়ছে। তাই বাংলা ভাষাভাষী 2 দেশের মানুষকে সচেতন করতে গান করেছেন ভারতের কুমার শানু ও অভিজিৎ এবং বাংলাদেশের আসিফ ও ইমরান। গানটি যেমন গেয়েছেন 2 বাংলার এক ঝাঁক শিল্পী, তেমনি এর ভিডিওতে হাজির হয়েছেন 2 বাংলার তারকা অভিনয় শিল্পীরাও। বাংলা হাসবে বিশ্ব হাসবে শিরোনামের এই গানে ছোট ও বড় পর্দার তারকা, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও খেলোয়াড় মিলে 19 জন তারকা অংশ নিয়েছেন। চলমান করোনা আতঙ্কে থমকে আছে পুরো বিশ্ব। করোনার এই পরিস্থিতি নিয়ে গীতিকবি তারেক আখন্দ লিখেছেন ঘুমিয়ে আছে পৃথিবী শিরোনামের গান, আর তা কণ্ঠে তুলেছেন সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত। ঘুমিয়ে আছে পৃথিবী নীরব সংসার। বাসায় থেকে ভক্তদের গানে গানে সচেতন থাকার আহ্বান জানাচ্ছেন সঙ্গীত শিল্পী আরিফিন রুমিও। ভক্তদের করোনা বিষয়ে সচেতন করার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে 7 দিনে প্রকাশ করেছেন 7টি গান। গানগুলোর কথা, সুর ও সঙ্গীত করেছেন আরিফিন রুমি নিজেই।
লকডাউনে সবার মতো ঘরবন্দি কণ্ঠশিল্পী পর্ষীয়, আর এই অবসরে তৈরি করেছেন নতুন গান। এরই মধ্যে 4টি গানের কাজ শেষ করেছেন তিনি। আমি কোয়ারেন্টিনে মারাত্মক ছোঁয়াচে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার চেতনা নিয়ে আমি কোয়ারেন্টিনে শিরোনামের একটি গান লিখেছেন তরুণ গীতিকার ও কবি শিফাত শাহরিয়ার। আমি কোয়ারেন্টিনে ফাতেমা কাউসার, নিউজ 24। এখন এই পর্যন্তই। দেখছেন নিউজ 24। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।